হ্যাকাররা বাংলাদেশের ন্যাশনাল ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে প্রায় $1 বিলিয়ন চুরি করার এমন এক নিখুঁত পরিকল্পনা করেছিল, যা পৃথিবীর শক্তিশালী থেকে শক্তিশালী সিকিউরিটি সিস্টেমেরও ঠেকানোর সাধ্য ছিল। প্রায় 1 বছর ধরে একটি অদৃশ্য ম্যালওয়্যার দিয়ে তারা ব্যাংকের নেটওয়ার্কে নজরদারি চালায়। পৃথিবীর 3টি ভিন্ন টাইম জোন এবং সরকারি ছুটির দিনগুলোকে তারা ঢাল হিসেবে ব্যবহার করেছিল। কিন্তু এত নিখুঁত পরিকল্পনা করার পরও তারা এমন একটি ছোট ভুল করে বসে, যা দ্বিতীয় শ্রেণীর একজন শিশুও করত। মাত্র একটি বানান ভুলের কারণে তাদের কোটি কোটি ডলার চুরির স্বপ্ন ভেস্তে যায় লিটারেলি। হ্যালো এভরিওয়ান, আমি পিঙ্কি ছেত্রী। ওয়েলকাম করছি অন বোর্ড উইথ ছেত্রীর আরেকটি নতুন এপিসোডে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। 2015 সালের জানুয়ারি মাসে বাংলাদেশ ব্যাংকের সার্ভারে একটি ইমেইল আসে। জিপ ফাইল সংযুক্ত এই ইমেইলটি আসলে একটি ফিশিং ইমেইল ছিল। এতে কোনো চাকরি প্রার্থীর জীবন বৃত্তান্ত বা সিভি রয়েছে বলে দাবি করা হয়েছিল। ব্যাংকের 3 জন কর্মকর্তা অসাবধানতাবশত ইমেইলটি খোলেন এবং সিভিটি ডাউনলোড করে নেন। তারা বুঝতেই পারেননি যে তাদের এই সাধারণ ভুলটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ব্যাংক ডাকাতির কারণ হতে যাচ্ছে। ওই জিপ ফাইলের ভেতরে থাকা ভাইরাস 3টি কম্পিউটারের মধ্যে একটিতে ব্যাকডোর তৈরি করে ফেলে। হ্যাকারদের লক্ষ্য একদম ঠিকঠাক কাজ করছিল, কিন্তু তারা আক্রান্ত কম্পিউটারে একটি শক্তিশালী ম্যালওয়্যার সক্রিয় করে দেয়। এটি সাধারণ কোনো ভাইরাস ছিল না, এর মূলত 3টি অংশ ছিল। প্রথম অংশটি ব্যাংকের প্রাইভেট নেটওয়ার্কে একটি লুপ হোল বা দুর্বলতা তৈরি করে। দ্বিতীয় অংশটি নিশ্চিত করে যেন এই লুপ হোল দিয়ে পাচার হওয়া তথ্যের হদিস কেউ না পায়, অর্থাৎ এনক্রিপ্টেড চ্যানেল। এবং সবচেয়ে বিপজ্জনক অংশটি ব্যাংকের নেটওয়ার্ক স্ক্যান করে সকল কার্যক্রমের রেকর্ড রাখতে শুরু করে, যেমন কে কি কাজ করছে, কিভাবে টাকা ট্রান্সফার হচ্ছে, ছুটির দিনে কোন কোন পিসি চালু থাকে ইত্যাদি। পরবর্তী 1 বছর ধরে হ্যাকাররা সবার চোখের আড়ালে গিয়ে বাংলাদেশ ব্যাংকের নেটওয়ার্ক সম্পর্কে এমন সব তথ্য সংগ্রহ করে ফেলে, যা সম্ভবত সেখানকার সাধারণ কর্মকর্তাদেরও জানা ছিল না। এই সময়ের মধ্যেই তারা জানতে পারে যে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ অ্যাকাউন্টটি নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রয়েছে। সংক্ষেপে একে FED বলা হয়। বিশ্বের প্রায় সব দেশেই তাদের ডলারের রিজার্ভ আমেরিকার ফেডারেল রিজার্ভে রাখে। এটি মূলত সব ব্যাংকগুলোর ব্যাংক। যেমন কোনো কান্ট্রির যদি অয়েল ইম্পোর্ট করতে হয়, তাহলে সেই কান্ট্রির নিউ ইয়র্ক FED অ্যাকাউন্ট থেকে অন্য কান্ট্রির FED অ্যাকাউন্টে এ টাকা পাঠিয়ে দেয়। হ্যাকার জেনে ফেলেছিল নিউ ইয়র্ক FED অ্যাকাউন্টে বাংলাদেশের কোটি কোটি টাকা আছে। আমেরিকার ফেডারেল রিজার্ভ থেকে টাকা ট্রান্সফারের জন্য বিশ্বজুড়ে ব্যাংকগুলো একটি বিশেষ ব্যবস্থা ব্যবহার করে, যাকে বলা হয় সুইফট সিস্টেম। এটি ইন্টারন্যাশনাল ব্যাংক ট্রান্সফার সিস্টেমের সবচেয়ে বড় মাধ্যম। আপনি এটিকে ব্যাংকগুলোর মধ্যকার একটি অত্যন্ত সুরক্ষিত হোয়াটসঅ্যাপ হিসেবে ধরে নিতে পারেন, কিন্তু এটি কোনো সাধারণ মানুষের জন্য নয়। এই ব্যাংকিং সিস্টেম শুধুমাত্র ন্যাশনাল ব্যাংকগুলোর জন্য প্রযোজ্য। এই সিস্টেমের আন্ডারে প্রতিদিন কোটি কোটি টাকা ট্রান্সফার হয়। হ্যাকাররা বুঝতে পেরেছিল যে নিউ ইয়র্ক ফেড থেকে বাংলাদেশের প্রায় $1 বিলিয়ন অর্থাৎ 100 কোটি ডলার চুরি করতে হলে তাদের এই সুইফট সফটওয়্যারের নিয়ন্ত্রণ নিতে হবে। সুইফট অত্যন্ত সুরক্ষিত ব্যবস্থা হলেও হ্যাকাররা এর দুর্বলতা খুঁজে পায় মানুষের ভুলের মাধ্যমে। তারা ব্যাংক নেটওয়ার্কের ভেতর থেকে সেই কম্পিউটারটি চিহ্নিত করে যা দিয়ে সুইফট ট্রান্সফার অনুমোদন করা হতো। হ্যাকাররা সরাসরি সুইফট হ্যাক না করে ওই নির্দিষ্ট কম্পিউটারগুলোর উপর মাসের পর মাস নজর রাখে। তারা দেখে কিভাবে কর্মকর্তারা লগ ইন করেন, কিভাবে অর্ডার টাইপ করেন এবং কিভাবে সেগুলো যাচাই করেন। ধীরে ধীরে হ্যাকাররা ব্যাংকের কর্মকর্তাদের মতোই নিখুঁতভাবে কাজ করা শিখে যায়। এরপর তারা ব্যাংকের পুরনো লেনদেনের রেকর্ডগুলো পর্যবেক্ষণ করে দেখে যে সাধারণত বড় লেনদেনগুলো দেখতে কেমন হয়।
কখন করা হয় এবং কী ধরনের বিবরণ লেখা থাকে তাতে। তারা এমনভাবে লেনদেনের ছক আঁকে যাতে সিস্টেমের কারো কোনো ধরনের কোনো সন্দেহ না হয় এবং মনে হয় যেন এই লেনদেনটি সাধারণ কোনো লেনদেনই। নিরাপত্তা ব্যবস্থা ফাঁকি দিতে তারা একেবারে $1 বিলিয়ন ট্রান্সফারের চেষ্টা না করে ছোট ছোট কিস্তিতে টাকা সরানোর পরিকল্পনা করে। এই পরিকল্পনার অংশ হিসেবে ডাকাতির প্রায় 1 বছর আগে 2015 সালের মে মাসে ফিলিপিন্সের ক্যাপিটাল ম্যানিলার RCBC ব্যাংকে ভুয়া নামে 5টি অ্যাকাউন্ট ওপেন করে। প্রতিটি অ্যাকাউন্টে মাত্র $500 করে জমা দিয়ে সেগুলো 1 বছরের জন্য ফেলে রাখে। একইভাবে শ্রীলঙ্কাতেও একটি অ্যাকাউন্ট খোলা হয় এবং প্রতিটি অ্যাকাউন্ট ফেক নামে খোলা হয়। 2016 সালের 4 ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে হ্যাকাররা চূড়ান্ত আক্রমণ চালায়। ব্যাংকের কর্মীরা বাড়ি চলে যাওয়ার পর তারা বাংলাদেশ ব্যাংকের নেটওয়ার্কে প্রবেশ করে নিউ ইয়র্ক ফেডকে 35টিরও বেশি সুইফট পেমেন্টের রিকোয়েস্ট পাঠায়, যার মোট পরিমাণ ছিল প্রায় $951 মিলিয়ন। বন্ধুরা, এই পরিকল্পনার সবচেয়ে মাস্টার স্ট্রোক ছিল এর টাইমিং। হ্যাকাররা বাংলাদেশ, নিউ ইয়র্ক এবং ফিলিপিন্সের ভিন্ন ভিন্ন সময় ও ছুটির দিনগুলোকে দারুণভাবে কাজে লাগায়। বৃহস্পতিবার রাত বাংলাদেশে তখন সাপ্তাহিক ছুটি, শুক্রবার ও শনিবার শুরু হয়ে যাচ্ছে। ফলে ব্যাংক বন্ধ থাকায় কোনো সন্দেহজনক কার্যক্রম ধরার মতো কেউ ছিল না। শুক্রবার সকাল নিউ ইয়র্কে, বাংলাদেশে যখন ছুটি, নিউ ইয়র্কে তখন কর্মদিবস শুরু হচ্ছে। ফলে ফেডের কর্মকর্তারা স্বাভাবিকভাবেই পেমেন্ট রিকোয়েস্টগুলো প্রসেস করতে শুরু করেন। 8 ফেব্রুয়ারি সোমবার ফিলিপিন্সে ছিল চাইনিজ নিউ ইয়ারের ছুটি। এর অর্থ হলো সোমবার যদি বাংলাদেশ ব্যাংক টাকা আটকানোর অনুরোধও পাঠায়, ফিলিপিন্সের ব্যাংকগুলো সেই বার্তা মঙ্গলবার ছাড়া দেখতে পাবে না। ফলে হ্যাকারদের কাছে টাকা পাচার ও তা তুলে নেয়ার জন্য পুরো 4 দিনের একটি নিরাপদ সময় ছিল। 3টি দেশ, 3টি টাইম জোন আর 4 দিনের নীরবতা। খুব পারফেক্ট একটি প্ল্যান ছিল, কিন্তু তাড়াহুড়োই ছিল এখানে সবচেয়ে বড় সমস্যা। শুক্রবার সকালে নিউ ইয়র্ক ফেডের কাছে একের পর এক সুইফট রিকোয়েস্ট আসে, যা খুব অন্যান্য দিনের মতোই নর্মাল ছিল। তারপর শুরু হয় ট্রানজ্যাকশনের পরে টাকা ভিন্ন ভিন্ন অ্যাকাউন্টে চলে যেতে শুরু করে। বন্ধুরা, লক্ষ লক্ষ টাকা এক একটি ফেক অ্যাকাউন্টে যেতে থাকে। একদম পানির মতো করে টাকা প্রবাহিত হতে শুরু করলো। এর মধ্যে একটি $20 মিলিয়ন ট্রানজ্যাকশন ছিল শ্রীলঙ্কার একটি বেসরকারি চ্যারিটি ফাউন্ডেশনের নামে। ছোট্ট একটি ফাউন্ডেশনে এত টাকা যাচ্ছে, কিন্তু এ নিয়ে এফইডির কোনো ডাউটই হলো না। এফইডির রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে দিল। টাকা জার্মানির রাস্তা হয়ে শ্রীলঙ্কা রওনা হলো। কিন্তু এখানেই হ্যাকাররা একটি মস্ত বড় ভুল করে বসে। তারা চ্যারিটির নামের যে অ্যাকাউন্টটি রয়েছে, সেই অ্যাকাউন্টটির নাম ভুল লিখে ফেলল। শালিকা ফাউন্ডেশন শব্দের জায়গায় ভুলবশত তারা শালিকা ফাউন্ডেশন লিখে ফেলে, অর্থাৎ ফাউন্ডেশনের ও ওয়ার্ডটি মিস করে ফেলে লিখতে। এই বানানের ভুলটি আমেরিকার ফেডারেল রিজার্ভের চোখে পড়ল না, তবে জার্মান ব্যাংকের চোখে পড়ে, যার মাধ্যমে ট্রানজ্যাকশনটি রুট হচ্ছিল। এই বানানের ভুল তাদের মধ্যে সন্দেহ তৈরি করে। তারা ফেডারেল ব্যাংকে এই বিষয়ে সতর্ক করে। ঠিক তখনই নিউ ইয়র্ক ফেডারেলে শোরগোল পড়ে যায় এবং তারা বুঝতে পারে যে তারা জালিয়াতির শিকার হয়েছে। তারা সাথে সাথেই বাংলাদেশ ব্যাংকের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু বাংলাদেশে তখন শুক্রবার থাকায় ব্যাংক বন্ধ ছিল এবং কেউ ফোন ধরার ছিল না। তবে ফেডারেল বাকি বড় ট্রানজ্যাকশনগুলো আটকে দিতে সক্ষম হয়। ততক্ষণে অবশ্য $81 মিলিয়ন ফিলিপিন্সের RCBC ব্যাংকে চলে যায়। ওদিকে সকাল 8টায় হ্যাকাররা তাদের সব কিছু গোছানো শুরু করে, সুইফট অ্যাকাউন্ট থেকে লগ আউট করে ফেলে, আর হ্যাকারদের প্লেস করা ম্যালওয়্যার সিস্টেম থেকে সব প্রমাণ একে একে মুছে দিচ্ছিল। বন্ধুরা, এখানে একটা বড় প্রশ্ন আসে, তা হলো এত বড় একটা সিকিউরড সিস্টেমে কি এমন কিছুই ছিল না যার মাধ্যমে এই হ্যাকিং ট্র্যাক করা যায়? হ্যাঁ, ছিল অবশ্যই, কিন্তু হ্যাকাররা সেটাও হ্যাক করে রেখেছিল। বাংলাদেশ ব্যাংকে সুইফটের সমস্ত লেনদেন স্বয়ংক্রিয়ভাবে প্রিন্ট করার জন্য একটি HP লেজার জেট প্রিন্টার ছিল, কিন্তু হ্যাকাররা ওই প্রিন্টারটিকেও হ্যাক করে রেখেছিল,
যাতে এটি কেবল সাদা কাগজ প্রিন্ট করে। ছুটির দিনগুলোতে এই লেজার জেট প্রিন্ট পর্যবেক্ষণের জন্য একজন কর্মকর্তার নিয়োগ ছিলেন। রেসপন্সিবল এই কর্মকর্তা সাদা কাগজ বের হতে দেখে এটিকে প্রিন্টারের সাধারণ যান্ত্রিক ত্রুটি মনে করে এড়িয়ে যান। সকালে যখন কর্মকর্তারা ব্যাংকে আসেন তখন তারা দেখতে পান যে প্রিন্টার কাজ করছে না এবং সুইফট সিস্টেমও লক হয়ে গেছে। অনেক চেষ্টার পর সিস্টেম চালু হলে তারা নিউ ইয়র্ক ফেডের একের পর এক ওয়ার্নিং মেসেজ দেখতে পান এবং বুঝতে পারেন যে তাদের $81 মিলিয়ন অলরেডি চুরি হয়ে গেছে। হ্যাকাররা 35টি রিকোয়েস্ট সেন্ড করেছিল, তার মাঝে 5টি অ্যাপ্রুভ হয়েছিল। শ্রীলঙ্কার সেই একটি অ্যাকাউন্টের নামের বানানের ভুল বাকি আরও $850 মিলিয়ন রিকোয়েস্টকে সন্দেহের তালিকায় নিয়ে আসে। কিন্তু $81 মিলিয়ন যা ফিলিপিন্সে অলরেডি চলে গিয়েছে তার কি হলো? সোমবারের আগেই বাংলাদেশ ব্যাংক ফিলিপিন্সের আরসিবিসি ব্যাংকে পেমেন্ট বন্ধ করার অনুরোধ পাঠালেও ছুটির কারণে সেটি কাজ করেনি। মঙ্গলবার সকালে ব্যাংক খোলা মাত্রই সেই অ্যাকাউন্টগুলো থেকে টাকা তুলে নেওয়া হয়। পরবর্তীতে সেই বিশাল অর্থ ফিলিপিন্সের ক্যাসিনোগুলোতে চিপসে রূপান্তর করে মানি লন্ডারিং করা হয় এবং ফিলিপিন্স থেকে হংকংয়ে পাচার করে দেয়া হয়। বন্ধুরা, এই ঘটনা বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করে। আরসিবিসি ব্যাংকের তৎকালীন ম্যানেজারকে সন্দেহ করা হয়, কারণ ম্যানেজার সুইফট সিস্টেম খোলার আগে ক্যাশ উঠিয়ে দিয়েছে, তাও ওই 5টি অ্যাকাউন্ট থেকে, যেগুলো 1 বছর ধরে ইনঅ্যাক্টিভ অবস্থায় পড়েছিল। আর কেনই বা স্টপ পেমেন্ট মেসেজ দেখেও ওই ম্যানেজার ক্যাশ উইথড্র করলো? তদন্তের পর আরসিবিসি ব্যাংকের তৎকালীন ম্যানেজারকে মানি লন্ডারিং এর দায়ে দোষী সাব্যস্ত করে আদালতের মাধ্যমে প্রতিটি কেসের জন্য 7 বছর করে সাজা দেওয়া হয়েছে। বন্ধুরা, আজ এই ঘটনার প্রায় 10 বছর পেরিয়ে গেলেও হ্যাকারদের আসল পরিচয় এবং সেই চুরি হওয়া $81 মিলিয়ন সিংহভাগের কোনো হদিস পাওয়া যায়নি এখনো। বাংলাদেশ ব্যাংকের জন্য এই ঘটনাটি ছিল একই সাথে অত্যন্ত দুঃখের এবং স্বস্তির, কারণ একদিকে যেমন তারা $81 মিলিয়ন হারিয়েছিল, অন্যদিকে মাত্র একটি বানান ভুলের কল্যাণে বেঁচে গিয়েছিল আরও প্রায় $850 মিলিয়ন। বন্ধুরা, আজকের এই এপিসোড এখানেই শেষ করছি। এরকম আরও তথ্যবহুল এপিসোড পেতে ফলো এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন।